গোয়া আরব সাগরের তীরে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে ছোট্ট একটি রাজ্য। রিল্যাক্সেশন এবং যৌবন ফিরে পাওয়ার এক অন্যতম ডেস্টিনেশন। টেনশন বলে যে কিছু জিনিস হয় সেটা আপনারা গোয়াতে এসে খুঁজেই পাবেন না এখানকার লোকেদের মধ্যে। এবারে আমরা গোয়ার আনাচে কানাচে সব এক্সপ্লোর করব এবং কিছু কিছু অফবিট লোকেশনস চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি সুস্মিত, আমি হাজির আপনাদের সামনে নতুন একটা সিরিজ নিয়ে। এখন বাজছে দুপুর 3:30 এবং আজকে হচ্ছে 23শে মার্চ। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আপাতত নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং সেখান থেকে আমরা রওনা দেব হচ্ছে গোয়ার দিকে। আমি কিন্তু আগের বছরও গোয়া গেছিলাম, তার ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে আবার সব লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের মনে হতে পারে আবার কেন গোয়া চললো। গোয়া কিন্তু একবারে গিয়ে শখ মেটে না সবার। গোয়া কিন্তু যতবার যাবেন আপনাদের ততবারই নতুন মনে হবে। নতুন নতুন জায়গা আমরা এবারেও এক্সপ্লোর করব, আপনাদের সঙ্গে তুলে ধরবো সেসব জায়গাগুলো, আপনারা কি করে যেতে পারেন সেসব জায়গায়, সেসব তথ্য আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন এগোনো যাক। তার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রথমে গিয়ে ডিজি যাত্রা কিয়স্ক থেকে রেজিস্ট্রেশন করিয়ে স্লিপ কালেক্ট করেছিলাম। তারপর আমরা এই ডিজি যাত্রা গেট দিয়ে ফেস স্ক্যান করিয়ে আইডি চেক করিয়ে এয়ারপোর্টে এন্ট্রি করি। এয়ারপোর্টে ঢুকেই আগে আমরা ব্যাগেজ ড্রপ করি আর তারপরেই করতে চলে যাই সিকিউরিটি চেক। তারপর রানওয়েতে ফ্লাইটের নামা আর ওঠা দেখতে দেখতে আমাদের ফ্লাইটের সময় হয়ে যায়। ফ্লাইটের ভিতর থেকে এই সুন্দর দৃশ্য এনজয় করতে করতে কখন যে চোখ লেগে গেছিল আমার আর খেয়াল নেই। চোখ খুলেই দেখি গোয়া পৌঁছে গেছি আর সেই সঙ্গে জিনিসপত্র নিয়ে নেমে পড়ি আমরা মোপা এয়ারপোর্টে। প্রথমেই আমরা ব্যাগেজ ক্লেম করে নিই। আমাদের লাগেজ বেল্ট নাম্বার 2-তে দিয়েছিল। মানোহার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু লাস্ট ইয়ার থেকে অপারেশনাল হয়েছে আর দেখতে দুর্দান্ত আর বিশাল জায়গা জুড়ে বানিয়েছে। আর এখানে প্রপার প্রিপেড ট্যাক্সি কাউন্টারও আছে যেখান থেকে আপনারা ট্যাক্সি বুক করতে পারেন। আমরা গোয়াতে এসে পৌঁছে গেছি। আপনাদেরকে যে এয়ারপোর্টটা দেখালাম এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে মোপা এয়ারপোর্ট এবং অপূর্ব সুন্দর তৈরি করেছে। দারুণ লাগলো ভেতরটা এবং প্রচুর অ্যামিনিটিস আছে। বাইরের এখনও কাজ হচ্ছে, কিছু কিছু ক্লিপিংস আপনাদের দেখালাম। আশা করছি 1-1.5 বছরের মধ্যে বাইরেটাও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন এটা দুর্ধর্ষ লাগবে। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ডাবলিম এয়ারপোর্ট যেটা আগে ইউজ হতো সেটার ইউসেজ কিন্তু এখন কমিয়ে দিয়েছে অনেক। 90% কিন্তু ফ্লাইটসরা এখানে এখন ল্যান্ড করছে, বিকজ ওটা একটা আর্মি বেস এয়ারপোর্ট ছিল। তো ওখানকার ইউসেজ পাবলিক যাতায়াতের জন্য কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। আমি এখন বাড়ি ফিরছি এয়ারপোর্ট থেকে। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এবং আমি সবসময় গোয়াতে আসলে, যেহেতু আমার গাড়ি আছে বলে আমি সবসময় গাড়ি নিয়েই ট্রাভেল করি বা ঘুরি, কিন্তু যখন আমি গাড়ি ইউজ করি না সবসময় কিন্তু মঈনুদ্দিনকে ডেকে নিই। মঈন খুব ভালো ছেলে এবং খুব বিশ্বস্ত ছেলে। এখানে মঈনকে দেখতে পারেন এবং মঈনুদ্দিন কিন্তু খুবই রিলায়েবল ছেলে। আপনারা যখনই আসবেন, এবং আগের বারে যখন ভিডিও আপনাদের দিয়েছিলাম আমি গোয়া বেড়ানোর, তারও ডেসক্রিপশানে কিন্তু মঈনের নাম্বার আছে। যারা যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু ভালো ফিডব্যাক দিয়েছে। এবং আপনারা যদি পরবর্তীকালে গোয়া আসেন মঈনকে খুঁজে নেবেন। ওর ডেসক্রিপশন, ওর ফোন নাম্বার এবং সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, ডিনার সারলাম আর কি। বাইরে আর বেরোয়নি আজকে, অনেকটা রাত্রির হয়ে গেছে বলে। আর এর ইতিমধ্যে আমি গাড়ির ব্যাপারটাও চেক করে দিলাম, কী কী ঠিক আছে, কী কী ঠিক নেই। পলিউশন এবং গাড়ির হর্নটা চেক আপ করাতে হবে, সেটা ফার্স্ট কাজ কালকে। দেন আমরা বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করব। তাছাড়া বাড়ির জন্য কিছু খাবার দাবার তুলতে হবে। এবং যারা যারা এই রুটে এসে থাকবেন বাম্বলিম, কারেনজালে বা পাঞ্জিম এরিয়াতে, তারা যদি এয়ারবিএনবি বুক করে থাকেন তারা কিন্তু তাদেরকে তো খাবার দাবার কিনতেই হবে। তো সেই ক্ষেত্রে বাড়ির অ্যাটলিস্ট ব্রেকফাস্ট আপনারা তুলে রাখতে পারেন। এবং সেসব কোথায় থেকে তুলবেন আমি কালকে সকালবেলা যখন যাব আপনাদের সব ডিটেলস শেয়ার করে দেবো। তো কালকে সকালে আবার দেখা হবে। আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং সকলকে। আজকে 24শে মার্চ আমরা বেরিয়ে পড়েছি এবং আপাতত এই মুহূর্তে এরকম কালকে রাত্রে বললাম যে গাড়ির পলিউশন এবং গাড়ির হর্নটা চেক করানো হবে, আর তার আগে কিছু খাবার দাবার কিনতে হবে এবং ব্রেকফাস্টটা ছাড়তে হবে। এখন আমরা এগ প্যাটিস কিনে নিয়েছি
এই ব্যাঙ্গালোর বেকারি দোকান থেকে। এখন আমরা এগ প্যাটিস খেয়ে নিয়ে দেন আমরা বাকি জিনিসপত্র কিনতে এগোবো। এই যে আপনাদের দেখালাম এগ প্যাটিস, যেটা আপাতত একটু আগে দোকান থেকে কিনে নিয়ে আসলাম, এটা কিন্তু এখানকার গোয়ার লোকাল এগ প্যাটিস। দারুণ খেতে। একটা প্যাটিস 15 রুপিস করে পড়লো, আর আমি 7টা নিয়েছিলাম, 105 টাকা পড়লো। দারুণ খেতে। আপনারা যদি এখানে আসেন ডেফিনেটলি এই প্যাটিসটা ট্রাই করবেন, অসাধারণ লাগবে। কালাপুর বা সান্টাক্রুজ থেকে আমরা বেসিক বাজারটুকু সেরে নিয়ে রুমে ফিরে আসি ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। আমরা ভালো করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকের গোয়া এক্সপ্লোরেশনের জন্য। প্রথমে যেটা হলো যে গাড়ির পলিউশন এবং বাকি পার্টসগুলো চেক করানো, কিন্তু গাড়ির হর্ন ঠিক করতে পারিনি কারণ দোকান ঠিকঠাক খোলা ছিল না। রবিবার যেটা আমি বলেছিলাম যে এখানে লোক পাওয়া কিন্তু খুব মুশকিল। আমরা যাই হোক বাকি কাজগুলো সারলাম, জিনিসপত্র কিনলাম, কিনে এখন বেরিয়েছি। প্রথমে আগে গাড়িতে তেল ভরাবো, তারপরে আমরা লাঞ্চ সারবো কোথাও থেকে গিয়ে। একটা ভালো রেস্টুরেন্ট আমি খোঁজ পেয়েছি। ইয়াদার আমরা সিওলিম যাব বা আসাগাঁও যাব, ওখানে গিয়ে লাঞ্চ সেরে দেন আমরা বাকি গোয়াটা এক্সপ্লোর করব। সামনের এই জায়গাটা হচ্ছে পাঞ্জিম কেটিসি বাস স্ট্যান্ড। এই সামনের ক্রসিংটা থেকে আমরা উঠে পড়ি ওল্ড মান্ডবী ব্রিজে। আমরা এখন ওল্ড মান্ডবী ব্রিজ ক্রস করছি, আর কি দৃশ্য দেখুন, অদ্ভুত সুন্দর। এটা হচ্ছে মান্ডবী রিভার আপনাদের সামনে, এবং তার উপরে বিভিন্ন শিপসরা দাঁড়িয়ে আছে এখানে। এবং এটাই হচ্ছে এই সাইডে হচ্ছে এই দিকে যে নৌকোগুলো দাঁড়িয়ে, এটা হচ্ছে ফিশ ল্যান্ডিং সেন্টার। চলতে চলতে আমরা ডিসাইড করি আমরা আজকে লাঞ্চ সারবো কিকি বাই দ্য সি বলে একটা রেস্টুরেন্টে, যেটা অবস্থিত সিওলিমে, এবং সিওলিমের দূরত্ব পাঞ্জিম থেকে হচ্ছে 21 কিলোমিটার মতন। আমাদের কিকি বাই দ্য সি এসে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 45 মিনিট মতন পাঞ্জিম থেকে। এখানে ভ্যালে পার্কিং আছে, ওদের জিম্মায় গাড়ি দিয়ে আমরা ঢুকে পড়ি কিকি বাই দ্য সি এনজয় করতে। আমরা লাঞ্চে সেদিন মেন কোর্সে অর্ডার করেছিলাম মালাবার পরোটার সাথে চিকেন মশালা আর মাশরুম মশালা। এখানে খাওয়ার কম্বো হিসেবেও পাওয়া যায় রাইস বা বিভিন্ন ধরনের ব্রেডসের সাথে। তার সাথে ছিল নিজেদের একটা করে প্রিয় ড্রিঙ্ক, এই সুন্দর লাঞ্চ এবং দৃশ্য এনজয় করার জন্য। এখানকার খাওয়া দাওয়ারের কোয়ালিটি এবং অ্যাম্বিয়েন্সকে আমি 5/5 দেব, কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয়েছে প্রতিটি খাবার বেশ কস্টলি ছিল। আমাদের লাঞ্চের খরচ সেদিন 3 জনের পড়েছিল 4200 টাকা। বাকি সময়টা আমরা গল্প, হাসি, আড্ডা দিয়ে এনজয় করতে করতে কাটিয়েছিলাম এই ছাপড়া নদীর পাশে কিকি বাই দ্য সি নামক রেস্টুরেন্টে। সিওলিমে কিন্তু এটা একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, কিকি বাই দ্য সি। এইটা হচ্ছে সিটা, এবং ওই দিকে একদম ওই দিকে যদি দেখতে পারেন আমার ক্যামেরাতে, একদম ওই দিকটাতে হচ্ছে ওই রেস্টুরেন্টটা যেখানে আমরা খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আর দৃশ্যটা তো অপূর্ব এখানকার, দারুণ লাগবে। এখানে কিন্তু সানডাউন বলুন বা এমনি সময় খুব রোদ আছে এখন, বাট ভেতরে কুলার টুলার চালানো, কিন্তু খুব ভালো লাগবে। দারুণ ভিউটা এখানে। আমরা কিকি বাই দ্য সিতে খাওয়া দাওয়া সারলাম, লাঞ্চ করলাম। বেশ ভালোই কস্টলি ছিল, বাট খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো ছিল, আর অ্যাম্বিয়েন্সটা আর লোকেশানটা কিন্তু খুব এক্সক্লুসিভ। খাওয়া দাওয়ার মধ্যে কী কী নিয়েছিলাম এক এক করে বলি। আমরা ড্রিঙ্কসে প্রথমে নিয়েছিলাম হচ্ছে ফ্রুট পাঞ্চ আর ভার্জিন মোজিটো। তার সঙ্গে স্টার্টার্সে ছিল হচ্ছে শেজওয়ান চিকেন আর হট বান্ট গার্লিক ফিশ। আর মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে মালাবার পরোটার সঙ্গে মাশরুম মশালা আর চিকেন মশালা। তো খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, সত্যি ভালো খেতে ছিল। সার্ভিসও ঠিকঠাক ছিল, অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। রাত্রে আসলে আর একটু ঠান্ডা থাকতো কারণ প্রচণ্ড গরম ছিল, আর কনস্ট্যান্টলি কিন্তু গান বাজনা একটা অ্যাম্বিয়েন্স এরকম থাকে, লাইট ফাইট জ্বলে, আরও একটু বেটার লাগতো। বাট ভিউটা কিন্তু অসাধারণ। সিটা আপনারা অনুভব করতে পারতেন না রাত্রেবেলা আসলে, সকালে গেলে কিন্তু সিটা দেখতে পাবেন, খুব খুব ভালো লাগবে, এটা একটা ব্যাপার। বাট খাওয়া দাওয়া বেশ কস্টলি ছিল। আমাকে যদি দ্বিতীয়বার বলেন আমি কিন্তু সেকেন্ড টাইম এখানে যাব না যদি এতটাই কস্টলি থাকে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি আগামী গন্তব্যের দিকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মিরামার বিচ। সিওলিম থেকে মিরামারের দূরত্ব প্রায় 24 কিলোমিটার মতন ছিল, আর আমাদের সময় লেগেছিল প্রায় 45 মিনিট।
আমরা এখন মিরামার বিচের সামনে এসে পৌঁছেছি। এই দিক দিয়ে যে দিক দিয়ে গাড়িগুলো আসছে দেখছেন, এই দিক দিয়ে যে গাড়িগুলো আসছে এদিকে কিন্তু পাঞ্জিম, আর আমার এই দিকে হচ্ছে মিরামার বিচ। এখন আমরা মিরামার বিচটা দেখতে যাব। এদিকে কিন্তু এখন প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা যদি বাইক বা গাড়ি রেন্ট করে আসেন, এখানে দেখুন কিন্তু প্রচুর গাড়ি রাখার জায়গা আছে। এই জায়গাটা কিন্তু পার্কিং করার জায়গা, এদিকগুলো কিন্তু সব পার্কিং করার জায়গা করেছে। আর যদি ট্যুরিস্টদের সঙ্গে আসেন বা ট্যুরিস্ট গাড়ি করে আসেন, ওরা তো পার্কিং করেই দেবে। আপনাদেরকে এই গেটটার সামনে নামিয়ে দেবে, এখানে নামিয়ে দিয়ে আপনাদেরকে ভেতরে ছেড়ে দেবে ওরা, আর ওরা আশেপাশে গাড়িটা পার্কিং করে দেবে। এই পার্টিকুলার জায়গাটাতে কিন্তু ওরা আপনাদের নামিয়ে দেবে, এই জায়গাটাতে। আপনারা যদি ডোনা পাওলা দেখতে আসেন, আমরা ডোনা পাওলা আগের বার গেছিলাম, যদি ডোনা পাওলা দেখতে আসেন, ডোনা পাওলার পাশেই হচ্ছে কিন্তু এই মিরামার বিচ, একদম কাছে, এখান থেকে 10 মিনিট দূরত্বে আছে। তো আপনারা যদি ডোনা পাওলা আসেন, অবশ্যই এই জায়গাটাতে ঘুরে নেবেন। জায়গাটা কিন্তু খারাপ নয়, অনেক রেনোভেশন করেছে। এসব কিন্তু আগে ছিল না, আগে কিন্তু সিম্পল বিচ, ওপেন বিচ ছিল। এখন অনেক বসার জায়গা ক্লিন করে রেখেছে এই জায়গাটা এখন। আর ভেতরের এন্ট্রেন্সটাও কিন্তু এই দিক দিয়ে আমি এন্ট্রি করলাম, এই দিকটা দিয়ে, এদিকে কিন্তু অনেক বসার জায়গা করেছে এবং প্রপার গাড়ি পার্কিং জায়গা করে দিয়েছে, যেখানে প্রচুর গাড়ি রাখা আছে। আপনাদের দেখালাম। এখন চলুন আমরা এগিয়ে বিচটাকে আপনাদের দেখাবো। দারুণ সুন্দর কিন্তু ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর দারুণ লাগছে এই জায়গাটা, কিন্তু অপূর্ব সুন্দর। একটা ব্রিজ বয়ে চলেছে আর সুন্দর সমুদ্র, প্রচুর লোকে স্নান টান করছে। খুব ভিড় নেই যদিও এখন। আর ওই দিকটা কিন্তু ডোনা পাওলা জায়গাটা, যেটা বললাম একদম এক্সট্রিম যেই জায়গাটা আছে ওইদিকে, ওটা হচ্ছে ডোনা পাওলা। আর এই দিকে হচ্ছে বারদেশ। আগের বার কিন্তু আমরা গেছিলাম রিস ম্যাগাস ফোর্ট। এই যে দুটো জায়গা বললাম, ডোনা পাওলা এবং রিস ম্যাগাস ফোর্ট, দুটোই আমরা আগের বার কভার করেছিলাম। আপনারা যদি আগের সিরিজের ভিডিওগুলো না দেখে থাকেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো আগের বারের গোয়া সিরিজের, সেটা প্লিজ দেখে নেবেন। আর এই মুহূর্তে আমরা আছি মিরামার বিচে। এখানে কিন্তু একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে উঠেছে। আগে কিন্তু এতটা ক্লিন বা নিট অ্যান্ড ক্লিন ব্যাপার ছিল না, এখন কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, জায়গাটাকে মেনটেন করছে। তাও কিছু লোকজন তো নোংরা করছেই, নোংরা বোতল পড়ে আছে, একদম জঘন্য ব্যাপার। সেগুলো না করাই উচিত, কারণ যতটা ক্লিন আপনারা থাকবেন ততটাই কিন্তু বেটার সব কিছু সঙ্গম করে রাখার জন্য। না হলে কিন্তু পুরো ব্যাপারটাই বৃথা হয়ে যাবে। এত কষ্ট করে এখানকার লোকেরা যে ক্লিন রাখার চেষ্টা করছে, এত গাছপালাকে মেনটেন করে রেখেছে, বসার জায়গা করেছে, এখানে প্রত্যেকটা জায়গা কিন্তু ডাস্টবিন আছে, অথচ কিন্তু লোকজন তাও বিচের ওপরে কিন্তু বোতল ছুঁড়ে ফেলে রেখে দিচ্ছে। এটা কিন্তু একদম করবেন না, প্লিজ, আমার অনুরোধ রইল আপনাদেরকে। এখন আমি যেটা দেখলাম যে এখানে কিছু লোকজন শ্যাক করে রেখেছে, এখানে কিন্তু বোট রাইডও হচ্ছে, বলছে তো ডলফিন পয়েন্ট আছে, আমি জানি না। আমি এখান থেকে কিন্তু কোনো দিন বোট রাইড করিনি। আমি বোট রাইড করেছি সাউথ গোয়াতে। আর ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য কিন্তু নর্থ গোয়ার দিকে বাগা বিচ কিন্তু সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো বলবো। আর সাউথ গোয়াতেও হয়, পালোলেমেও হয়, আমি বলবো না যে সাউথ গোয়াতে হয় না, সাউথ গোয়াতেও হয়। বাট কম্পারেটিভলি কিন্তু যদি আপনারা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করেন সাউথ গোয়ার পালোলেম বা নর্থ গোয়াতে বাগা বিচের দিক দিয়ে করবেন, সেটা কস্টিংয়ের দিক দিয়েও কিন্তু একটু সস্তা পড়বে। আর তাছাড়া এখানে তো বোট রাইড হচ্ছে, দেখুন আমার পেছনে, এই দেখুন এখানে কিন্তু একটা বোট যাচ্ছে, অনেক লোক, পুরো নৌকোটা কিন্তু ভর্তি, আমি জানি না। আর ওই দিকেও আমি দেখছি যে কিছু বোট দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে কিন্তু কিছু বোটস দাঁড়িয়ে আছে, যেখানে কিন্তু বোট ছাড়ছে ওখান থেকে দেখলাম। এরপর কিছুটা সময় শান্তিতে বসে এনজয় করলাম এই মিরামার বিচের সৌন্দর্যকে। এটা কিন্তু মিরামারের এন্ট্রি গেট, এখান দিয়ে এন্ট্রি হয়, কোনো চার্জেস লাগে না। এই দিকে যেরকম গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এই জায়গাটাতে, ওইদিকেও কিন্তু প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা, যেখান থেকে আমি দেখালাম যে মিরামারের গেটের পাশে। এবং এই দিকে যে গাড়িগুলো চলে যাচ্ছে, এদিকেও একটা জায়গা আপনাদের দেখাচ্ছি। এর সামনেও কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, কারণ অনেকে ভাববে যে বিচের সামনে গাড়ি রাখতে পারলাম না, তাহলে কি আর গাড়ি রাখা যাবে না, বা অনেকখানি কোথায় রাখবো তারা গাড়ি।
ওই যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা সামনে এই স্ট্রেচের এই জায়গাগুলোতে, এখানে কিন্তু এখানেও গাড়ি রাখতে পারবেন। এখানে গাড়িটা রেখে ওখানে সুন্দর করে সেফলি পার্কিং করে আপনারা এখানে মিরামার বিচটা ঘুরতে আসতে পারেন। একটু সন্ধে হওয়াতে পাঞ্জিমের এই রঙিন জীবন দেখতে দেখতে আমরা এগিয়ে যাই পূর্বরিমের দিকে চাট খেতে অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স। আপনাদের মিরামার বিচটা ঘুরে দেখালাম এবং মিরামার বিচে যেদিকে পার্কিংগুলো ছিল পরে পরে স্ট্রেচ অনুযায়ী, ওখানে কিন্তু আগে বড় চাট সেন্টার বসতো, প্রচুর চাট থাকতো ওখানে, বাট রেনোভেশনের জন্য ওখানে সব চাটের লোকেদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। ফুচকা বলুন বা ঘুগনি চাট বলুন, সব রকমের চাট ওখানে পাওয়া যেত। এখন সেটাকে মুভ করি পৌররিমের দিকে এনেছে, আমরা এখন সেখানে যাব, সেই জায়গাটা আপনাদের দেখাবো এবং সত্যি দারুণ খেতে চাটগুলো। এখন আপনাদের সেই জায়গাটা ভিজিট করে সেই জায়গার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা কি করে আসবেন সেই ডিটেলসও আপনাদের সঙ্গে শেয়ার করব। পূর্বরিমে মলদি গোয়ার একটু আগেই এই চাট সেন্টারটা আছে, আর এখানে বিভিন্ন প্রকারের চাট পাওয়া যায়। আমরা আপাতত একটা সেও পুরি অর্ডার দিলাম আর একটা পাওভাজি অর্ডার দিলাম এই চাট সেন্টার থেকে। আর সেও পুরিটা খেতে এতটাই ভালো লেগেছে, নিমেষের মধ্যে শেষও হয়ে গেছে, আর একটা এক্সট্রা অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু সেও পুরি এটা বানায়, বেসটা কিন্তু ফুচকার ওপরে থাকে। আর আমাদের এরকম মানে কলকাতাতে ফুচকার ভেতরে আলু এবং মশলাপাতি দিয়ে বানায়, এখানে কিন্তু ঘুগনি দিয়ে দেয়, ফুচকা ঘুগনি, তার উপরে সেউ এবং লেবু, টক ঝাল মিষ্টি মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে মেখে, ধনেপাতা দিয়ে মেখে তারপরে বানায়। তো খেতে বেশ ভালো হয়, সুস্বাদু জিনিসটা। আপনারা যদি আসেন এখানে, এটা কিন্তু ট্রাই করতে পারেন। সেও পুরি বেশ ভালো খেতে। আর সেও পুরিটা দেখতে অনেকটা এরকম হয়। আমরা আইসগুলো দেখতে পাবো আর আইসগুলো খাবো না এমন কিন্তু হয় না। এখানে দেখুন ম্যাডাম কিন্তু আইসগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এইটি হচ্ছে আইসগোলার দোকান পৌররিমের দিকে, আইস গোলা পয়েন্ট। ইনি কিন্তু আগে মিরামারে বসতেন, যখন ওখানে আগে চাট সেন্টারে পুরো লাইনে বসতো। এখন উনি এখানে শিফট করে গেছেন, কারণ ওখান থেকে ওদেরকে তুলে দিয়েছে। ইনি কিন্তু খুব ভালো আইস গোলা বানান, বহুদিনকার লোক এখানকার। রাত্রের ডিনারটা আমরা রাস অমলেট দিয়ে সেরেছিলাম, আর এটা আমরা পাঞ্জিমের এই ফেমাস দোকানটা থেকে করেছিলাম। আমরা তো পৌররিমের ওখানে রাস অমলেট পেলাম না, তো যাই হোক আমরা পাঞ্জিমে এসেছি। পাঞ্জিমে একটা ফেমাস রাস অমলেটের দোকান আছে, সন্দীপস রাস অমলেট। এটা হচ্ছে সেই দোকানটা। এখানে কিন্তু প্রচুর ভিড় এবং এখানে কিন্তু খুব ভালো রাস অমলেট বানায়। তো আপনারা যদি পাঞ্জিম আসেন আর যদি রাস অমলেট টেস্ট করার ইচ্ছে হয়, বা যারা গোয়ান বাঙালি এখানে এসে থাকছেন, তাদের যদি রাস অমলেট খেতে ইচ্ছে হয়, এখানে এসে খেতে পারেন। এখানে পাও আছে আর গিজার তাওয়া ফ্রাই, আর এটা হচ্ছে রাস অমলেট, যেটার জন্যে সবাই পাগল হয়ে যাচ্ছে। তবে খেতে কিন্তু সত্যিই দারুণ। আর এই দোকানটা কিন্তু পাঞ্জিমের সত্যিই ওয়ান অফ দ্য ফেমাস দোকান। দোকানটার নামই হচ্ছে সন্দীপস রাস অমলেট। আরও অনেক কিছু আইটেম পাওয়া যায়, বাট রাস অমলেটটা এখানে কিন্তু খুব ভালো পাওয়া যায়, এদের স্পেশাল ডিশ বলতে পারে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। যদি আপনাদের আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে, এতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমাদের চ্যানেলকে আপনাদের সঙ্গে রাখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।